বাংলা ভাষার প্রথম গান সর্যাপন নিয়ে আজকে আমাদের আলোচনা। গল্পের শুরুতে কিছু কথা বলি। বাংলা ভাষায় লেখা সবচেয়ে পুরনো যে বইটি আজ আমাদের হাতে আছে সেটি বৌদ্ধ সাধকদের লেখা কতগুলো গান। বইয়ের নাম সর্যাচর্য বিনিশ্চয়, আমরা সংক্ষেপে বলি সর্যাপদ। একটা কথা প্রথমেই বলে রাখা দরকার, আমাদের এই গানগুলো বাংলায় লেখা হয়েছিল, কিন্তু বাংলায় টিকিয়ে রাখা হয়নি, টিকে থাকেনি। এখানকার একটাও পুঁথি বর্তমানে বেঁচে থাকেনি। যা বেঁচেছে তা বেঁচেছে দুই জায়গায়, নেপালের রাজদরবারের গ্রন্থাগারে আর তিব্বতী ত্রিপিটকের ভেতরে চর্যাপদ বেঁচেছিল। হিমালয়ী বৌদ্ধরা যদি এগুলো নকল করে না রাখতেন, আমরা আমাদের ভাষার, আমাদের বাংলা ভাষার কথাগুলো কোনোদিন শুনতে পেতাম না। এখন প্রশ্ন হচ্ছে, কে খুঁজে পেলেন সর্যাপদ? খুঁজে পেয়েছিলেন হরপ্রসাদ শাস্ত্রী। তিনি বৌদ্ধ পুঁথি জোগাড় করতে নেপালে যেতেন। প্রথমবার যখন তিনি নেপালে যান 1897 সালে, তিনি নেপালে গিয়ে আসল জিনিসটা খুঁজে পেয়েছিলেন 1907 সালে। তার মানে তিনি 1897 সাল থেকে নেপালে আসা যাওয়া করতেন সর্যাপদ বৌদ্ধ যে গানগুলো তিনি খুঁজতেন, কিন্তু আসল যেগুলো সেগুলো খুঁজে পেয়েছিলেন 1907 সালে। তখন পুঁথিগুলো খালপাতায় লেখা, সঙ্গে একটা সংস্কৃত টিকাও দেওয়া ছিল। প্রায় 9 বছর পরে 1916 সালে তিনি একটা পুস্তকে ছাপালেন, প্রিন্ট করলেন বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। তিনি বইয়ের নাম দিলেন হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গানোদর। তো এই যে আমি এতক্ষণ কথা বলছি, আমরা বলবেন প্রমাণ কি? হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদিত ওই বইটাই মূল সত্য। মূল তালপাতার প্রতিটা এখন নেপালের জাতীয় আর্কাইভসে রাখা আছে, যে কেউ আপনারা খুঁজে নিতে পারেন। এখানে একটা কথা খেয়াল করবেন, বইয়ের নামের মধ্যে তিনি দুটো দাবি করে ফেলেছেন, হাজার বছর পুরনো এবং বাংলা ভাষা। এই দুটো দাবি পরে বড় তর্কের বিষয় হয়েছে, সেই তর্কে আমরা যাব। আর জিনিসটা আসলে কবিতা নয়, ওগুলা গান। সর্যাপদ পড়ার জিনিস ছিল না, সর্যাপদ ওটা গাওয়ার জিনিস ছিল, গান ছিল। যদি প্রমাণ খুঁজেন, পুঁথিতে প্রত্যেকটা পদের আগে লেখা আছে সেটা কোন রাগে গাইতে হবে। পটমঞ্জরি, ভৈরবী, মল্লারি, দেশাক, কামত, রামক্রি, এরকম 16টার মতো রাগের নাম আছে। রাগের নাম লেখা থাকার একটাই মানে হয়, এগুলো কবিতা নয়, এগুলো গান। হরপ্রসাদ শাস্ত্রী নিজেও প্রথম দেখেই বলেছিলেন এগুলো বৈষ্ণব কীর্তনের মতো গীতপথ। আর নেপালে আজও ছাঁচা নামে যে গানের ধারা টিকে আছে, গবেষকরা বলেন সেটা এই সর্যাপদেরই ঐতিহ্যেরই বাকি অংশ। এখানে একটা টিকার কথা বলি। টিকার নাম হচ্ছে সর্যাগীতি কুশবৃত্তি। টিকাকারের নাম মুনি দত্ত। এই টিকা খুব দরকারি, কারণ মুনি দত্ত প্রত্যেকটা পদের ব্যাখ্যা
দিয়েছেন আর কোন পদ কে লিখেছেন সেটাও লিখে দিয়েছেন। টিকা না থাকলে আমরা কবিদের নামই জানতাম না। যদি বলেন প্রমাণ, টিকাকারের নাম যে মণি দত্ত সেটা আমরা নিশ্চিতভাবে জেনেছি তিব্বতী অনুবাদ থেকে। প্রবোধচন্দ্র বাগচির গবেষণায় 1838 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি এই গবেষণাটুকু করেছিলেন। এই যে চর্যাপদের পদের কথা বললাম, কয়টা পদ আছে? এখানে সবচেয়ে বড় বেশি ভুল আমরা করি। আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সংখ্যা দেখবেন। কেউ বলছে চর্যাপদের 46.5টি সংখ্যা পদ আছে, কেউ বলছে 47, কেউ বলছে 50, কেউ বলছে 51। আসল ব্যাপারটা সহজ। নেপালের পুঁথিতে 47টা পদ আছে, কিন্তু তার মধ্যে 30 নম্বরে যে পদটা তা 8খানা পাতা ছেড়ে গেছে, আর 24, 25 আর 48 নাম্বার পদ পুরো হারিয়ে গেছে। বইয়ের নামের পাতাটাও নেই। এই হিসাব থেকেই বাংলা বইয়ে লেখা হয় 46.5টা পদ পাওয়া গেছে, অর্থাৎ 46টা পুরো আর 23 নম্বরের অর্ধেক। যদি কেউ বলে 51টা পদ ছিল, এই কথাটার কোনো শক্ত ভিত্তি নেই, এটা শুধু অনুমান। লোকে বা গবেষকরা অনেকেই অনুমান করে 51টা পদের কথা বলে থাকে। আপনারা জানলে অবাক হবেন, স্বরজাগীতি তিব্বতী ভাষাতেও অনুবাদ হয়েছিল। সে অনুবাদে 50টা পদ আছে, এবং হারিয়ে যাওয়া সেই 24, 25 এবং 48 নাম্বার পদ আর 23 নাম্বারের পুরো অংশ দুটোই সেখানে পাওয়া গেছে। আর তিব্বতী সূত্র থেকে আরো জানা গেল, মূল পাঠ তিব্বতীতে অনুবাদ করেন শিরোসারি, আর মুনিদত্তের টিকা অনুবাদ করেন কীর্তিচন্দ্র নামের দুইজন ব্যক্তি। ভেবে দেখুন তো, বাংলা সাহিত্যের প্রথম বইয়ের একটা অংশ আমরা ফেরত পেয়েছি তিব্বতী অনুবাদের হাত ধরে। এখন যদি প্রশ্ন আসে, চর্যাপদ কারা লিখেছিলেন? লেখকদের বলা হয় সিদ্ধাচার্য। প্রত্যেক পদের শুরুতে তার নাম লেখা আছে। টিকায় মোট 23 জনের নাম আছে। সবচেয়ে বেশি পদ লিখেছেন খানুপাত কৃষ্ণাচার্য। তিনি 13টি চর্যাপদ লিখেছেন, চর্যাপদের পদ লিখেছেন। তারপর বুসুকুপাত, তিনি 8টি পদ লিখেছেন। সরহপাত, তিনি 4টা পদ লিখেছেন। এবং কুক্কুরিপাত, তিনি 3টা পদ লিখেছেন। লুইপাত, তিনি 2টা পদ লিখেছেন। বাকিরা 1-2 করে বিরুয়াপাত, চাটিল্য, ডম্বিপাত, সবরপাত, শান্তিপাত, আর্যদেব, ডেন্টন, দারিক, তন্ত্রীপাত এবং আরো কয়েকজন। একটা মজার বিষয়, মুনিদত্ত 10 নম্বর পদের টিকায় লাড়ি ডুম্বিপাত নামে আরেকজন সিদ্ধাচার্যের কথা বলেছেন, কিন্তু তার কোনো পদ আজও পাওয়া যায়নি। মানে বইটা আরো বড় ছিল। আমাদের হাতে যা আছে তা বাঙ্গা টুকরো মাত্র। কিন্তু 1928 সালে পণ্ডিত বিদ্যাসাগর ভট্টাচার্য দেখালেন
শব্দটাই ভুল পড়া হয়েছে। তার মতে আসল শব্দ সন্ধ্যা ভাষা। এখানে একটা বিষয় হচ্ছে, হরপ্রসাদ শাস্ত্রী মহোদয় তিনিও সন্ধ্যা ভাষা বলেছেন এবং বিদ্যুশেখর ভট্টাচার্য মহাশয় তিনিও সন্ধ্যা ভাষা বলেছেন। তাহলে কোনটা ভুল কোনটা সঠিক? এখানে বোঝা উচিত বানানের ক্ষেত্রে শব্দের ভিন্ন অর্থ হয়, উচ্চারণের ক্ষেত্রে একই রকম মনে হলেও অর্থ ভিন্ন ভিন্ন হতে পারে। এখানে হরপ্রসাদ শাস্ত্রী যে সন্ধ্যার কথা বলেছেন, সেই সন্ধ্যা হচ্ছে দন্ত স, দন্ত নয়দ, জপলা আকার সন্ধ্যা। আবার বিদ্যুশেখর ভট্টাচার্য মহাশয় যেটি বলেছেন সেটি হচ্ছে দন্ত স, দন্ত নয়দ আকার সন্ধ্যা। ওখানে জপলা ছিল না। এই জপলার কারণে সংস্কৃত সন্ধ্যা আর বাংলা সন্ধ্যার মধ্যে ভিন্নতা এনেছে। এখানে বিদ্যুশেখর ভট্টাচার্যের মতে সংস্কৃত সন্ধ্যা মানে হচ্ছে অভিপ্রায় বা উদ্দেশ্য, অর্থাৎ এটা সন্ধ্যা ভাষা নয়, অভিপ্রেত ভাষা, যে ভাষায় বক্তার একটা বিশেষ উদ্দেশ্য লুকানো থাকে। এখানে একটি বিষয় বোঝা উচিত, সেটি হচ্ছে যারা মূল সংস্কৃত হাতে নিয়ে অনুবাদ করেছিলেন তারা শব্দটাকে সন্ধ্যায় বুঝিয়েছিলেন। মানে বিদ্যুশেখর ভট্টাচার্যের মতো সন্ধ্যায় তারা বুঝিয়েছিলেন। হাতের লেখায় সন্ধ্যা আর সন্ধ্যা প্রায় একই রকম দেখায়, সেখান থেকে ভুলটা হয়েছে। একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, নামের পাতাটাই তো হারিয়ে গেছে, তাই আমরা যে নামে বইটাকে চিনি সেটাও 100% নিশ্চিত নয়। শাস্ত্রীর বইয়ের নাম বলেছিলাম 1000 বছরের পুরনো, কিন্তু সেটা ছিল অনুমান, প্রমাণ নয়। কত বছর পুরনো এটা নিয়ে পণ্ডিতরা বিভিন্ন জনের বিভিন্ন মত প্রদান করেছেন। কে কি বলেছেন একটু দেখে আসি। হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন 10ম শতক, সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন 10ম থেকে 12শ শতক, আবার প্রবোধচন্দ্র বাগচিও তাই মনে করেন। অন্যদিকে সুকুমার সেন এতে একমত হয়েও বলেছেন 11শ থেকে 14শ শতকও হতে পারে। এই বইটা, যে বইতে তিনি লিখেছেন, বাংলা সাহিত্যের ইতিহাস। আবার অন্যদিকে রাহুল সংকীর্তন বলেছেন 8ম থেকে 11শ শতক। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সবচেয়ে পুরনো একটি তারিখ দিয়েছেন, 7ম থেকে 11শ শতক। বাংলা ভাষার ইতিহাসে আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি এই কথা উল্লেখ করেছেন। এটা সহজ উত্তর, একটা মাত্র তারিখ খোঁজাটাই ভুল। কারণ সর্যাপদ একটা সংকলন, বিভিন্ন সময়ের বিভিন্ন লোকের লেখা এক জায়গায় করা হয়েছে। এখন বেশিরভাগ পণ্ডিত মনে করেন পদগুলো 8ম থেকে 12শ শতকের মধ্যে। আমরা যে বলছি বাংলা ভাষার প্রথম নিদর্শন হচ্ছে এই চর্যাপদ, আমরা বলি, কিন্তু আরো বিভিন্ন রাজ্যের বিভিন্ন দেশের মানুষ, যেমন অসমীয়া, উড়িয়া আর মৈথিলি ভাষার পণ্ডিতরাও ঠিক একই দাবি করেন। আর তাদের হাতে কিন্তু যুক্তি আছে। অসমীয়াদের যুক্তি হচ্ছে নাবাচক শব্দ ক্রিয়ার আগে বসে, না যাই, না জীবনে, অন্তে প্রত্যয়, জীবন্তে, শুনন্তে, অধিকরণে, অত, বাট, মিলিং, এগুলো অসমীয়ার নিজস্ব বৈশিষ্ট্য। ঐতিহাসিক কেপি
জয়সওয়াল বলেছেন ভাষাটা প্রাচীন মৈথিলি। রাহুল সংকীর্তন বলেছেন সিদ্ধদের বেশিরভাগই বিহার রাজ্যের লোক, ভাষাটা প্রাচীন মাগহী ভাষা। উড়িয়া সাহিত্যের ইতিহাসেও চর্যাপদকে শুরু হিসেবে ধরা হয়। এবং তাহলে সত্যিটা কি? চর্যাপদ যখন লেখা হচ্ছে, বাংলা, অসমিয়া, উড়িয়া, মৈথিলি তখনও আলাদা ভাষা হয়নি। ভাষা বিজ্ঞানীরা এই অবস্থাকে বলেন অবহট্ট, অপভ্রংশের শেষ ধাপ। আর নতুন ভাষাগুলোর জন্মের ঠিক আগের মুহূর্ত। তাই চর্যাপদ শুধু আমাদের এই কথাটা যতটা আবেগের ততটা প্রমাণের নয়, বরং বলা উচিত চর্যাপদ আমাদের সবার যৌথ পূর্বপুরুষ। এটা ছেড়ে দেওয়া নয়, এটাই বেশি সত্যি।